ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে টেক্সট বুক ব্লিস সেখান থেকে লেসন 6 একটা সুন্দর কবিতা, ছোট্ট কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টে এর খুঁটিনাটি এবং বিভিন্ন দিক কবিতা ঠিক বুঝতে গেলে বা অ্যানালিসিস করতে গেলে যে বিভিন্ন দিক আমাদের জানতে হবে বা যেগুলো আমাদের প্রকাশ করতে হবে লেখার মধ্যে দিয়ে, সেগুলো আমি আলোচনা করব তোমাদের জন্য। যেগুলো একটু স্ট্যান্ডার্ড ধরনের কোয়েশ্চেন, যেগুলো কবিতার ক্ষেত্রে আমাদের জানা উচিত, যেহেতু অন্য বোর্ডের স্টুডেন্টরা যেগুলো জানে বা জানতে হয় তাদেরকে, সেগুলো আলোচনা করব, যাতে কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরাও সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েদের সঙ্গে টক্কর দিতে পারে। তাহলে শুরুতে আমি কি বিষয়ে আলোচনা করব সেটা তোমাদের সামনে একটু লিস্ট আউট করি। তাহলে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত কবিতা, গদ্য, শর্ট স্টোরি, প্লে, তারপরে সেটা নভেল যাই হোক না কেন, সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে টাইটেল। তাহলে টাইটেল নিয়ে প্রথমে দুটো কথা আমি বলবো, সেটা সবার জানা উচিত। তারপরে এই যে কবিতাটা স্পেসিফিক্যালি, এই কবিতার ক্ষেত্রে আমি কবিতার যে সেন্ট্রাল আইডিয়া বা থিম সেটা নিয়ে আলোচনা করব। সেটা আমাদের প্রথমেই করতে হবে, সেন্ট্রাল আইডিয়াটা কি। বেশ, 3 নম্বরে আলোচনা করব যেটা আমাদের করতে হয়, সেটা হচ্ছে পোয়েটস মুড বা অ্যাটিটিউড, বা আমরা বলতে পারি মেন্টাল কন্ডিশন। 4 নম্বর, আমরা কবিতাটা অ্যাট এ গ্লান্স দেখে কি বুঝতে পারছি, অর্থাৎ স্ট্রাকচার। কবিতাটার মধ্যে কিভাবে সাজানো হয়েছে লাইনগুলো, তার পাশাপাশি স্ট্রাকচার অ্যান্ড রাইম প্যাটার্ন, এগুলো আলোচনা করব আমি। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সমস্ত কবিতার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য এবং এগুলো কবিতায় মূলত ঠাসা থাকে, সেগুলো হচ্ছে লিটারেরি ডিভাইস বা তাদেরকে আমরা অন্য নামেও জানি, সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। এই ফিগার্স অফ স্পিচ বা লিটারি ডিভাইস, এগুলো যদি আমি ধরতে পারি, তাহলে কিন্তু কবিতার মধ্যে ব্যাপারটা কি, মানে বা সেন্ট্রাল আইডিয়া বা বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরা হয়, সেগুলো আমরা সহজেই অনায়াসে বুঝতে পারবো এবং সেগুলো লেখার সময় আনসার হোক বা যে কোনো ফর্মে কোয়েশ্চেন হোক না কেন, আমরা কিন্তু সহজেই সেগুলো আনসার করতে পারবো। তাহলে আমরা এক এক করে শুরু করি। প্রথমে আসি টাইটেল। তাহলে টাইটেলের ব্যাপারটা কি, আমরা এই টাইটেলটা খেয়াল করি, তারপরে আমি এক এক করে লাইন বাই লাইন পড়বো। তাহলে টাইটেল লেখার নিয়ম হচ্ছে, সব সময় খেয়াল রাখবো যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর প্রথম লেটার ক্যাপিটাল হবে। ব্যতিক্রম হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশনস। কি আরেকবার বলি, টাইটেলের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার মেনশন করব বা ইউজ করব সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে, এক্সেপ্ট ফর আর্টিকেলস মানে এ অ্যান্ড দি, প্রিপোজিশন যেমন অন, ইন, আপন, অ্যাবাভ, অফ, ফর, এবং হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলি। তাই জন্য মাইল্ড এম ক্যাপিটাল, এই মিস্টার এম ক্যাপিটাল, দেখো এইচ, হিলের এইচ ক্যাপিটাল, দা যেহেতু আর্টিকেল স্মল থাকলো, আপন প্রিপোজিশন স্মল হলো, দা এখানেও স্মল পাচ্ছি আমি। আর একটা ব্যাপার তোমাদের বলি, লিটারেচারের ক্ষেত্রে বেশিরভাগ ইম্পর্টেন্ট এবং সেটা মূলত প্রিপোজিশন রিলেটেড। সেটা কি, যেমন আমি যদি এক্ষেত্রে বলি মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, আমাকে এখানে বাই ব্যবহার করতে হবে, বাই এমিলি জেন ব্রন্টে, কারণ এখানে একটা ওয়ার্ক বা একটা কবিতাকে বলা হচ্ছে। যদি আমি এমিলি জেন ব্রন্টের সমস্ত ওয়ার্কগুলোকে উল্লেখ করি বা রেফার করি, সেক্ষেত্রে প্রিপোজিশন বাই লিখবো না, আমরা কি লিখবো, সেক্ষেত্রে প্রিপোজিশন হয়ে যাবে অফ। যদি আমি বলি যে দ্য ওয়ার্কস অফ এমিলি জেন ব্রন্টে, আমরা বলবো না দ্য ওয়ার্কস বাই। আবার একইভাবে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল অফ এমিলি জেন ব্রন্টে নয়, হবে বাই। তাহলে প্রিপোজিশনের এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। বেশ, তাহলে একটু এই বিষয়ে যাওয়ার আগে আমরা কি করি, আমরা একটু কবি পরিচিতি এবং এখানে শর্ট যে সিনপসিস বা জিস্ট দেওয়া আছে কবিতা সম্পর্কে, সেটা একটু জেনে নিই। এমিলি জেন ব্রন্টে, শি ওয়াজ বর্ন ইন 1818, শি ডাইড ইন দ্য ইয়ার 1848, তার মানে মোটামুটি 30 বছর উনি জীবিত ছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট, বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল উদারিং হাইটস। তাহলে খেয়াল করো, এখানেও কিন্তু একটা টাইটেল, একটা নভেলের নাম, তার প্রথমটা উদারিং এর ডাব্লিউ ক্যাপিটাল, হাইটস এর এইচ ক্যাপিটাল। বেশ,
লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। এই উদারিং হাইটস এই নভেলটা আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলে পাই, এটা দেওয়া হয় পাঠ্যে। বেশ, তো উনি একজন সুপরিচিত নাম, এবং এই যে সময়টা, এই সময়টা যদি আমরা একটু বিচার করি তাহলে কিন্তু এই থিমের ক্ষেত্রে আমাদের একটা আইডিয়া আসবে, থিম বা সেন্ট্রাল আইডিয়া। তো উনি যে সময়ে জন্মেছিলেন এবং যে সময় মারা যান, মোটামুটি এই সময়টা হচ্ছে ইংরেজিতে, যারা তোমরা ইংরেজি ব্যাপারটা একটু জানো বা যারা ইন্টারেস্ট থাকা উচিত, সেটা হচ্ছে ইংলিশ রোম্যান্টিক পিরিয়ড, খুব ফেমাস, যেখানে আমরা ওয়ার্ডসওয়ার্থকে পাই, শেলিকে পাই, যেখানে আমরা কিটসকে পাই, আমরা কোল্ডিসকে পাই, বাইরনকে পাই এবং আরও অনেকেই। তো সেই যে রোম্যান্টিক পিরিয়ড সেটা খানিকটা, এবং তারপরে হচ্ছে ইংলিশ ভিক্টোরিয়ান পিরিয়ড, সেই সময়টা দুটো সময়ের মাঝখানে বা দুটো সময়কে উনি কভার করছেন। এবং তাই জন্য ওনার লেখার মধ্যে এবং এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে রোম্যান্টিক ফিচার্স বা ট্রেন্ড বেশ কতগুলো এখানে আছে, এবং মূলত এখানে ভিক্টোরিয়ান ট্রেন্ড তেমন নেই। বেশ, এবার আমরা একটু কবি পরিচিতির পরে কবিতা সম্পর্কে জেনে নিই। তাহলে ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স reminds the poet of happy days of youth and childhood that she has left behind. খুব সিম্পল জিনিস, আমরা কবিতা পড়ি কেন? তাহলে উনি একজন ইংলিশ পোয়েট বা অথার, তার একটা কবিতা, ছোট্ট কবিতা, প্রকৃতি নিয়ে লেখা, এবং যে কবিতায় তার জীবনের ছাপও পাচ্ছি, তার যে বাস্তব অভিজ্ঞতা সেগুলো খানিকটা উঠেছে। আমরা এগুলো পড়তে যাচ্ছি কেন? তার কারণ হচ্ছে এই কবিতার মধ্যে যে থিম অ্যাপারেন্টলি সহজ সাদামাটা হলেও এটা কিন্তু প্রত্যেকের লাইফে ম্যাটার করে, প্রত্যেকের লাইফে এরকম একটা ব্যাপার কাজ করে, দ্যাট ইজ কল্ড নস্টালজিয়া। আমি থিমের ক্ষেত্রে আসবো, এর ব্যাপারটা এক্সপ্লেন করব। তো এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি ব্লু মিস্ট। মিস্ট ইউজুয়ালি সাদা হয়, মিস্ট মানে হচ্ছে কুয়াশা বা ফগ, আমি এক্সপ্লেন করব। তাহলে সেটাকে ব্লু বলা হচ্ছে, কেন ব্লু বলা হচ্ছে এক্সপ্লেন করব। সেটা দূরে দিগন্ত রেখায় বেশ খানিকটা দূরে যে পাহাড়ের সারি, সেই পাহাড়গুলোর ঘিরে আছে, ফলে সেই যে দৃশ্য তিনি এখন দেখতে পাচ্ছেন তার ম্যাচিওর স্টেজে বর্তমান অবস্থায়, এটা তাকে শটান তার ছেলেবেলায় নিয়ে যাচ্ছে, এবং সেই ছেলেবেলার যে মেমোরি, তার যে স্মৃতিচারণা উনি করছেন এখানে খানিকটা, সেটা এখানে ইম্পর্টেন্ট। তার মানে আমরা কিন্তু দেখো প্রত্যেকেই আমাদের ছেলেবেলাকার যে গল্প, যে অভিজ্ঞতা বা যে ঘটনাগুলো থাকে, সেগুলো ভালো হোক খারাপ হোক, সেগুলো আমরা কিন্তু পরবর্তীকালে মনে করি, রোমন্থন করি বা রিমেনেস করি। এতে কি হয়, আমরা কিন্তু আমাদের মধ্যে একটা সেই চাইল্ড লাইক ফিলিংসটাকে যেন আবার বাঁচিয়ে তুলি বা সেগুলোকে উপভোগ করি। আমি এক্সপ্লেন করবো ব্যাপারটা আরো বেশি করে পরবর্তীকালে। অ্যাজ শি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে যে উনি পাহাড় দেখতে পাচ্ছেন, দিগন্ত রেখা, যে পুরো একটা ল্যান্ডস্কেপ মানে যে ভ্যালি, তাকে বলেছে ল্যান্ডস্কেপ। শি শিফটস ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন। তার মানে ওনার এখানে একটা মেন্টাল বা ইমাজিনেটিভ ট্রাভেল ঘটছে। কিরকম ব্যাপারটা হচ্ছে যে উনি যখন এই বর্তমান পরিস্থিতিতে দূরের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো কুয়াশায় ঢাকা, সাদা কুয়াশায় ঢাকা, যে একটা ল্যান্ডস্কেপ, একটা বিস্তীর্ণ প্যানোরামিক ভিউ উনি পাচ্ছেন, বসে বসে দেখছেন, এই দৃশ্যটা উনি কিন্তু এখন দেখছেন, এবং এটা উনি ছোটবেলায় দেখেছিলেন। ফলে দুটোর মধ্যে মিল হওয়ার জন্য উনি শটান তার যে মধুর ছেলেবেলা, সেই সময় ফিরে গেলেন অতীতে, এবং তারপরে সেই মোমেন্টটা খানিকক্ষণ এনজয় করার পরে বাস্তবের টানে এবং বাস্তবের প্রভাবে উনি কিন্তু আবার বর্তমানে ফিরে এলেন। যেটা হয় আমাদের সবার ক্ষেত্রে, আমরা আমাদের যে মধুর স্মৃতি থাকে ছেলেবেলাকার, আমরা প্রায় যখনই সুযোগ পাই সেই সময়ের কথা বলি বা শুনি, বা সেই সময় চোখ বন্ধ করে হয়তো চলে যাই, আবার খানিকক্ষণ পরে বর্তমানে ফিরে আসি, কারণ আমাদের জীবনটাই তাই। এই কারণে এই কবিতাটা কিন্তু ইউনিভার্সালাইজড। তাহলে মনে রাখতে হবে, কোন একটা কবিতা, কোন একটা গল্প, কোন একটা নাটক, সেটা ইউনিভার্সাল হয়ে ওঠে মানে সেটা সেই কবির বা লেখকের একার ব্যাপার থাকে না, সেটা সবাই তার সঙ্গে ব্যাপারটাকে বুঝে নিতে পারে যে আমার ক্ষেত্রে এমনটা হয়, আমার ক্ষেত্রে এমনটা ঘটে। তো সেই কারণে ব্যাপারগুলো ইউনিভার্সাল হয়ে ওঠে। এই কবিতাটার এই যে রোম্যান্টিক ট্রাভেল, মেন্টাল ট্রাভেল, এটা কিন্তু ইউনিভার্সাল হয়ে উঠেছে, যেটা সবার ক্ষেত্রে হয়। এবারে আমি তাহলে 2 নম্বরটা নিয়ে আলোচনা করি। 2 নম্বর থিম বা সেন্ট্রাল আইডিয়া বলার সময় আমাদের বুঝতে হবে যে আমি এক্ষুনি বললাম যে এমিলি জেন ব্রন্টে উনি যে সময়ে জীবিত ছিলেন, সেই সময়টায় একদিকে উনি জাস্ট দেখেছেন রোম্যান্টিক পিরিয়ড, ইংলিশ রোম্যান্টিক পিরিয়ড প্লাস ভিক্টোরিয়ান পিরিয়ড, এই দুটো পিরিয়ডের উনি মাঝখানে বা এই দুটো পিরিয়ডটা কিন্তু উনি এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু মূলত এটা নয়, রোম্যান্টিক পিরিয়ডের ফিচার্সগুলো ওনার কবিতায় আমরা দেখতে পাচ্ছি। কি রোম্যান্টিক ফিচার্স? অনেকগুলো থাকে, তার মধ্যে যেটা বা যেগুলি এখানে ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে নস্টালজিয়া।
বা রেমিনিসেন্স, স্মৃতিচারণা করা, স্মৃতি রোমন্থন করা, এটা একটা। এটা রোমান্টিক পোয়েটদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়, যাদের নামে আমি একটু করলাম। 2 নম্বর নেচার, প্রকৃতিকে নিয়ে লেখা। এবং 3 নম্বর মেন্টাল বা ইমাজিনেটিভ ফ্লাইট, বা একে বলা যেতে পারে ট্রাভেল। মানে কল্পনায় উনি একটা ট্রাভেল করছেন, একবার অতীতে ফিরে যাচ্ছেন, আবার বর্তমানে ফিরে আসছেন। ওকে, তো এই 3টে বিষয় বা 3টে থিম আমরা কিন্তু এই কবিতায় লক্ষ্য করব। বেশ, আমরা এবারে চলে যাই পোয়েটের মুড, অ্যাটিটিউড বা মেন্টাল কন্ডিশন। তাহলে এটা 2 নম্বর হলো, আমি 1 নম্বর ক্লিয়ার করলাম। এবারে 3 নম্বরে কবিতায়, এই কবিতার মধ্যে কবির মুড বা অ্যাটিটিউড বা মেন্টাল কন্ডিশন কিরকম, আমরা এই ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ নিলে সেটা হবে নস্টালজিক বা রেমিনিসেন্ট। ওকে, তাহলে দ্য পোয়েট ইজ নস্টালজিক, দ্য পোয়েট ইজ রেমিনিসেন্ট অফ হার পাস্ট সুইট মেমোরিজ। ওকে, তার মানে এখানে কিন্তু উনি অতিমাত্রায় উৎসাহী বা মনে খুব বেশি আনন্দ তা নয়, খুব বেশি উনি দুঃখের মধ্যে ডুবে গেছেন তা নয়, ওনার মধ্যে একটা অতীতের স্মৃতিচারণা যেন ভর করেছে, উনি সেই অবস্থায় আছেন এবং তার জন্য এই কবিতাটা উনি লিখছেন। বেশ, চলে আসি কবিতার স্ট্রাকচার বা রাইম প্যাটার্ন, যেটা অনেক সময় আমাদের জানতে হয়, পরীক্ষায় হতে সেভাবে না এলেও আপাতত এই ক্লাসে আমাদের জানতে হবে। তাহলে কবিতার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে 4 লাইন 4 লাইন 4 লাইন এবং পরবর্তীকালে আমরা আরো 4 লাইন পাবো, এ পাশে 4 লাইন আছে। তাহলে 4 লাইনের সেগমেন্ট, তাহলে 4 লাইনের সেগমেন্ট আগে একে কিন্তু আমরা স্ট্যানজা বলবো না, কবিতায় আমরা কি করি, আমরা যে পার্টগুলো থাকে তাদেরকে স্ট্যানজা বলি, কিন্তু 4 লাইনের ক্ষেত্রে স্ট্যানজা ঠিক নয়, সেটাকে না বলে একটা স্পেসিফিক 4 লাইনের পার্টকে বলা হয়, তাকে কি বলা হয়, কোয়াট্রেন। কোয়া মানে 4 আর ট্রেন মানে হচ্ছে সিকোয়েন্স, QUATRAIN, তাহলে ট্রেন মানে হচ্ছে সিকোয়েন্স। তার মানে এখানে কোয়ার্টেন মানে হচ্ছে 4 লাইন সেগমেন্ট। গদ্যর ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ বলি, কবিতার ক্ষেত্রে আমরা স্ট্যানজা বলি। স্ট্যানজার বিভিন্ন নেচারের উপর ডিপেন্ড করে তাকে আলাদা আলাদা নাম দেওয়া যায়। এক্ষেত্রে 4 লাইনের স্ট্যানজাকে আমরা কোয়ার্ট্রেন বলবো। তাহলে 4 লাইন সেগমেন্টকে আমরা কোয়ার্ট্রেন বলছি, এখানে কোয়ার্ট্রেন 1, কোয়ার্ট্রেন 2, কোয়ার্ট্রেন 3, ওপাশে কোয়ার্ট্রেন 4। এবারে দেখা যাক যে রাইম প্যাটার্ন কি আছে, আমাদের রাইম প্যাটার্নও জানতে হবে। রাইম প্যাটার্নটা আমরা একটু খেয়াল করি, রাইম প্যাটার্নটা আমাদের দেখতে হয় প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ড, যেমন হিল, মরো। তাহলে আমরা রাইম প্যাটার্নটা করতে গেলে একটু এভাবে লিখতে পারি, ক্যাপিটাল বা স্মল লেখা বেটার। আমরা হিলের ক্ষেত্রে যে সাউন্ড পাচ্ছি আমরা তাকে এ দিয়ে জাস্ট ইন্ডিকেট করলাম। মরো ডিফারেন্ট সাউন্ড, তাহলে বি দেব। ফিল, হিল ফিল সেম, তাহলে এ দেব। সরো মরো সেম হলো, তাহলে বি দেব। তাহলে একটা রাইম প্যাটার্ন পেলাম মোটামুটি A B আমাদের এটা জানতে হবে, এগুলো আসবে। দেখা যাক এই রাইম প্যাটার্নটা পরবর্তী কোয়ার্ট্রেনে বা সেকেন্ড কোয়ার্ট্রেনে রিপিট করে কিনা। ইউথ রুফ হলো না, মোর ডোর, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে সেকেন্ড কোয়ার্ট্রেনে একটু ভ্যারিয়েশন হয়ে গেল, এক্ষেত্রে আসবে AB, তারপরে রুফ যেহেতু আলাদা হয়ে গেল সি দেব, আর মোর আর ডোর এক হওয়ার জন্য আমরা আবার বি দেবো, তাহলে ABCB একটু আলাদা হয়ে গেছে। পরেরটা দেখা যাক, ফল পল রেইন চেইন, থার্ড যে কোয়ার্ট্রেন সেখানেও কিন্তু এই রাইমটা আমরা পাচ্ছি, তো একটু ভ্যারিয়েশন হতেই পারে। আর একটা কথা তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে এটা কনভেনশন যে কবিতার লাইন লাস্টে ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্ক, কমপ্লিট পজ পড়ুক বা না পড়ুক, প্রত্যেকটা লাইন কিন্তু ক্যাপিটালে শুরু হবে। মাইল্ড, টেল, নো, স্পেন্ট, দেখো লাইন কিন্তু এখানে শেষ হয়নি, কিন্তু আমরা লাইনগুলো ক্যাপিটালে পাচ্ছি, এটা হচ্ছে কবিতার কনভেনশন। তাহলে 4 নম্বরটা আলোচনা করলাম। এবারে 4-এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডিকশন। ডিকশন মানে হচ্ছে ওয়ার্ড, কিরকম শব্দ চয়ন করেছেন উনি, তার মধ্যে কি আধুনিক শব্দ আছে নাকি ওল্ড কোনো শব্দ আছে, দেখা যাক। তার মধ্যে মোটামুটি নেই। আমরা দেখতে পাচ্ছি এই যে নিথ অ্যাপোস্ট্রফি NEATH, এটা আসলে
বিনিথ মানে হচ্ছে আন্ডার। তাহলে এটা একটা পেলাম। শব্দ চয়নের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম ভাবে লেখা হয়, যেমন লেখা থাকে এখানে নেই, যেমন ই অ্যাপোস্ট্রফি ই আর, আসলে ই ভি ই আর। ওকে, এরকম ভাবে লেখা থাকে। তাহলে এইগুলো কিন্তু কবিতায় আমরা প্রায় পাবো, ডিকশনারির ক্ষেত্রে এগুলো। তো এটাই এখানে আছে, আর সেভাবে নেই। পরের কোয়ার্টারে আমি লাস্টে আসব। তো এবারে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, লিটারি ডিভাইসেস বা ফিগারস অফ স্পিচ। সেটা বা সেগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে কবিতার থিম যেমনটা আগে বলেছিলাম একদম পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে চলে আসি লাস্ট সেগমেন্টে। অলরাইট, তাহলে এবারে আমরা এমসিকিউ কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কজ এফেক্ট যেভাবেই থাকুক না কেন সেটা পারবো, প্লাস যে কোয়েশ্চেন্স আনসার সেটা আমরা করতে পারবো এই সেগমেন্ট থেকে, যদি কিনা ভালো করে আমরা এটা বুঝে নিতে পারি। তাহলে দেখা যাক, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড কথার অর্থ কি? মাইল্ড মানে হচ্ছে লাইট, মানে আলো নয়, হালকা বা মডারেট। খুব ঘন নয়, মোটামুটি হালকা পাতলা কুয়াশা। তাই জন্য আমরা এখানে মিস্ট কথা পাচ্ছি। আর মিস্ট এবং ফগের মধ্যে একটা ডিফারেন্স থাকে। ফগ হচ্ছে ডেন্স আর মিস্ট হচ্ছে লাইট। তাহলে যদি এমন থাকে যে কুয়াশাটা খুব ঘন, দূরটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা তাকে ফগ বলবো। আর যদি সেটা হালকা পাতলা মোটামুটি হয়, যেটা দেখা যাচ্ছে, তখন আমরা মিস্ট বলবো। মিস্টের আর একটা নাম হচ্ছে হেজ। ওকে, এটা সিনোনিমস। বেশ, তাহলে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল একটু স্টাইল করে লেখা হয়েছে। প্রথম লাইনকে যদি আমরা একটু প্রোজ অর্ডারে সাজাই, চেষ্টা করবে কবিতার লাইনকে প্রোজ অর্ডারে সাজাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে প্রথম লাইনটাকে যদি আমরা সাজাই বা সাজিয়ে নিই, তাহলে হবে মাইল্ড মিস্ট আপন দ্য হিল। এখানে আপন, এটার কি মানে? আপনের মানে হচ্ছে অন অ্যান্ড অ্যারাউন্ড। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে মিস্ট মানে যে কুয়াশা বা ফগ, হালকা ফগ, সেটা এই পাহাড়ের উপরে, উপরে ঠিক নয়, অন মানে তার উপরেও থাকছে এবং অ্যারাউন্ড তার চারদিকে ঘিরে আছে, তাই জন্য আপন। তাহলে আমরা প্রিপোজিশনটা খেয়াল করব। তাহলে মাইল্ড মিস্ট বা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এটাকে যদি প্রোজ অর্ডারের সাথে আমরা কি বলবো? দেয়ার ইজ মাইল্ড মিস্ট আপন দ্য হিল, পেলাম। তারপরে কমা দিয়ে তারপরে প্রেজেন্ট পার্টিসিপল করা হচ্ছে, আমরা এগুলো গ্রামারে পাই। টেলিং নট অফ স্টর্মস টুমরো, তার মানে টেলিং কথার কি মানে? টেলিং মানে এখানে বলা নয়, টেলিং মানে এখানে ফোরকাস্টিং বা প্রেডিক্টিং। মানে কোনো ব্যাপারে আগাম পূর্বাভাস দেওয়া, যেটা ওয়েদার ফোরকাস্ট বলা যেতে পারে। ওকে, তাহলে টেলিং মানে এখানে ফোরকাস্টিং বা প্রেডিক্টিং। তার মানে এই যে মিস্ট, যেটা পাহাড়ের ওপর এবং চারিদিকে ঘিরে আছে, সাদা মিস্ট, সেটা কেন ব্লু বলা হচ্ছে পরে আসবো। সেই মিস্ট কোনোভাবে কোনো প্রকারে ফোরকাস্ট করছে না, প্রেডিক্ট করছে না কিসের ব্যাপারে? নট অফ স্টর্মস টুমরো, আগামীকাল যে কোনো ঝড়ঝাপটা হবে এমন কোনো পূর্বাভাস দিচ্ছে না। তার মানে ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। নো, এই কথাটাকে আবার জোর দিয়ে বলা হচ্ছে হ্যাঁ, কোনো পূর্বাভাস নেই। কারণ এইবার একটা ব্যাপার খুব আসছে, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল। দ্য ডে, ডে মানে দিনটা, আজকের সারাদিনে উনি বর্ণনা দিচ্ছেন। তাহলে দিনটা এখানে কি করছে? দিনটা এখানে যেন কেঁদেছে, সারাদিন ধরে কেঁদেছে, বা এখানে তার যতটা কান্না সব কান্না ঝরিয়ে দিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ ওয়েভড ইটস ফিল। তাহলে দিনটা এখানে কেঁদেছে। দিন সচরাচর কাঁদে না, কি করে কাঁদবে? সে তো মানুষ নয়, প্রাণীও নয়। তাহলে ওয়েভড, ওয়েভড মানে এখানে, তার মানে আমরা তাকে কি বলবো? শেডেড, HEDED। ওকে, শেডেড মানে হচ্ছে ঝরানো, বৃষ্টিপাত ঘটানো। আচ্ছা, তারপরে ইটস ফিল, ফিল মানে কমপ্লিটলি, পুরোপুরি, যতটা তার জল ছিল, যতটা বৃষ্টি ছিল, সমস্ত বৃষ্টি সে ঝরিয়ে দিয়েছে, আর কোনো বৃষ্টি বাকি নেই। তাই জন্য আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ঝড়ঝাপটার সম্ভাবনা নেই। এবারে এই যে ডেটা, যেটা সচরাচর কাঁদে না, তাকে এরকম করে কল্পনা করা হলো কেন? তাহলে কল্পনায় এই ডে কে একটা কাজ করা হয়েছে এখানে, এটা আমাদের মনে রাখতে হবে।
একে বলে পার্সনিফিকেশন। এটা একটা লিটারি ডিভাইস, কবিতায় ভীষণভাবে দেখা যায়। তাহলে পার্সনিফিকেশনের মানেটা কি? যখন কোনো অপ্রাণীবাচক কোনো জিনিস, প্রকৃতির কোনো একটা জিনিস, যেমন দিন হতে পারে, রাত হতে পারে, তারপর কোনো হাওয়া হতে পারে, মেঘ হতে পারে, পুকুর হতে পারে, নদী হতে পারে, যাই হোক পাহাড় হতে পারে, বা এবং কুয়াশাও হতে পারে। তাহলে প্রাকৃতিক কোনো একটা জিনিসকে যখন আমি মানুষের মতো কল্পনা করব, সে মানুষের মতো আচরণ করছে বা করতে পারে, তাকে যখন আমরা সেনশিয়েন্ট, সেনশিয়েন্ট কথার মানে হচ্ছে যার সেন্স অনুভূতি আছে, সেন্সেস যার মধ্যে আছে, যেমন আমাদের থাকে, প্রাণীর থাকে, তাকে বলা হয় সেনশিয়েন্ট। তাহলে কোনো একটা অপ্রাণীবাচক কোনো জিনিসকে, প্রাকৃতিক কোনো জিনিসকে যখন আমরা কল্পনার মাধ্যমে সেনশিয়েন্ট ভেবে নেব, তাকে বলা হয় পার্সনিফিকেশন। এখানে ডেটাকে পার্সনিফিকেশন করা হয়েছে। পরীক্ষা আসতেই পারে, গিভ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, তখন তোমরা কি বলবে? এই লাইনটা ঢুকে দেবে, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল হিয়ার, দ্য ডে হ্যাজ বিন পার্সনিফাইড, কথাটা এভাবে লিখে দেবে, ব্যাস। তারপরে উনি আর একটু সেই কথাটাকে রিপিট করছেন, দিনটা তার সমস্ত কান্না কেঁদে ফেলেছে, তার মানে তার সমস্ত যে জল, বর্ষা, সেটা সে বর্ষার জল বা বৃষ্টিটা সে নামিয়ে দিয়েছে। আরও কি করেছে? স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, আর পুরো দিনটা তার কান্নাকাটির মধ্যে দিয়ে, মানে বৃষ্টি ঘটানোর মধ্যে দিয়ে, তার যে মনের মধ্যে জমা যে কান্না, যে কষ্ট, যে দুঃখ, যে শোক, যে অনুতাপ, সেগুলোকে সেই করেছে, পুরোপুরি মন থেকে নামিয়ে দিয়েছে। ওকে, কান্না করলে আমাদের অনেকে মন হালকা হয়, ব্যাপারটা তাই। তাহলে স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, অলরাইট। তো এই লাস্ট লাইনে আরও একটা ডিভাইস আমরা পাচ্ছি, তার মানে এখানে ডে পার্সনিফাইড, সে দুটো কাজ করেছে। এক করলো উইপিং, যেটা সাধারণত করে না, কোনো প্রাণী বা মানুষই করে। আর স্পেন্ড করা মানে ব্যয় করে দেওয়া, তার যা ছিল সমস্ত কিছু অতিবাহিত করে দেওয়া, সেগুলোকে শেষ করে নিঃশেষ করে দেওয়া। তাহলে এই দুটো কাজ করেছে ডে, তাই জন্য ডে এখানে পার্সনিফাইড হলো। এবং যে ফোর্থ লাইন ফার্স্ট কোয়াট্রেনের, সেখানে আমরা আরও একটা জিনিস পাচ্ছি, সেটা কি? যেটা আমি বলেছিলাম যে অ্যালিটারেশন। অ্যালিটারেশনের পারফেক্ট এক্সাম্পল এটা, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এস সাউন্ড, কোনো একটা কনসোন্যান্ট সাউন্ড দুটো ভার্টিক্যাল লাইনের মাঝখানে তাকে রাখতে হয়, তার মানে হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, এস নয়। এই কনসোন্যান্ট সাউন্ড রিপিট করছে চারটে ওয়ার্ড, স্পেন্ট, স্টোর, সাইলেন্ট সরোর একদম প্রথমে। যদি সেরকম আমরা এক্সাম্পল পাই তিনটে বা চারটে, দুটো হলে খুব ভালোভাবে বলা যায় না তাকে অ্যালিটারেশন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? অ্যালিটারেশন, ALLITERATION। তাহলে এটাও একটা লিটারি ডিভাইস, খেয়াল করতে হবে, এগুলো আসে, এগুলো আমাদের রিদম এবং রাইমের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে। তাহলে পার্সনিফিকেশন পেলাম, অ্যালিটারেশন পেলাম। দেখা যাক, তাহলে বলতেই পারে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। তোমরা কি বলবে? এই লাস্ট লাইন টুকে দেবে, বলবে এখানে হিয়ার দ্য কনসোন্যান্ট সাউন্ড এস রিপিটস at the beginning of 4 words, spent, store, silent, sorrow. All right, এবারে চলে আসি কোয়াট্রেন 2। তাহলে এই ব্যাপারটা উনি কিন্তু দেখছেন, তার মানে কোয়াট্রেন 1 এটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট। এবারে দেখা যাক কোয়াট্রেন 2 এ উনি কি বলছেন। কোয়াট্রেন 2 এ কি বলছেন? ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তার মানে দেখো, কবিতার মধ্যে আরো একটা জিনিস এখানে দেখা যায়, পোয়েটের যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউড হচ্ছে ইনফর্মাল, কলোকুয়াল। আমরা অ্যাটিটিউড পেয়েছি আগে, ওনার টোন বা অ্যাটিটিউড, তো সেখানে আমরা এটাকে অ্যাড করতে পারি। কলোকুয়াল, নস্টালজিক, রেমিনিসেন্ট এবং কলোকুয়াল, মানে অনেকটা যা সাদামাটাভাবে খোশ গল্প করার মতো ব্যাপার, উনি যেন সেটা মন খুলে কথা বলতে থাকে, কলোকুয়াল বা ইভেন ইনফর্মাল। এরকম অ্যাডজেক্টিভ নিতে হবে যখন আমরা কোনো পোয়েট বা কোনো অথরের মেন্টাল কন্ডিশন বা মুড তাকে ইন্ডিকেট করব। তাহলে এই চারটে ওয়ার্ড পেয়ে গেলাম। এবারে চলে আসি কোয়াট্রেন 2 এ। তাহলে কোয়াট্রেন 2 এর ক্ষেত্রে ওকে, তাহলে কোয়াট্রেন 2 আমরা কি দেখতে পাচ্ছি? ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তার মানে উনি এখন কিন্তু মিডল এজেড বা অনেকটা ইউথ ছাড়িয়ে গিয়েছেন। তো উনি ওনার ছোটবেলাকায় আবার কিন্তু কল্পনার মাধ্যমে ফিরে গেলেন। তাহলে খেয়াল রাখবে, সাইট, স্মেল, টাচ, হিয়ারিং, মানে দৃশ্য, কোনো কিছু দেখে, কোনো কিছু গন্ধ নিয়ে, কোনোটা স্পর্শ করে বা কোনো একটা আওয়াজ শুনে, তো এই রকম যে সেন্সারি আমাদের কমিউনিকেশন,
তার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় মেন্টাল যে ট্রাভেল সেটা আমাদের ঘটে। কবির এখানে সেটা ঘটছে। উনি এখানে একটা প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছেন পাহাড়ের, এবং সেই পাহাড়ের চারিদিকে কুয়াশা ঘিরে আছে। আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। তাহলে কোয়াড্রেন্ট 2 এ পাস্ট ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? উনি বলছেন আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, তাহলে কল্পনায় উনি আবার একটা শিশু হয়ে গেছেন। যে সুন্দর শৈশব, চিন্তা ছিল না, ভাবনা ছিল না, একটা সুখের মুহূর্ত ছিল সব সময়, সেই দিনগুলোতে ফিরে গেছেন। এটা কিন্তু রোম্যান্টিক নস্টালজিয়ার একটা বড় ফিচার। অ্যান্ড নিথ, নট বিনিথ, অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ। তাহলে এখানে উনি কল্পনায় কোথায় চলে গেছেন? উনি ওনার বাবার শেল্টারিং রুফে গেছেন। শেল্টারিং মিনিং প্রোটেক্টিভ। তাহলে শেল্টারিং কথাটার মানে হচ্ছে প্রোটেক্টিভ এবং কেয়ারিং। তাহলে এরকম যে রুফ, রুফ মানে ওদের কোনো ছাদ ছিল নাকি, এটা একটা সুন্দর জিনিস। তাহলে রুফ এখানে ইন্ডিকেট করছে হাউস। তাহলে হাউসের দেওয়াল থাকে, ছাদ থাকে, মেঝে থাকে, ভেতরে রুম থাকে, তার মধ্যে তার একটা ফিচারকে উল্লেখ করে হাউসকে ইন্ডিকেট করা হচ্ছে। তার মানে পার্ট উল্লেখ করা হলো, আসলে মেনশন করা হচ্ছে বা বোঝানো হচ্ছে হোলটাকে। তাহলে একটা অংশ উল্লেখ করে পুরোটাকে ইন্ডিকেট করলে একে কি বলা হয়? একে বলা হয় সিনেকডকি। এটা একটা লিটারি ডিভাইস। আমরা তাহলে পার্সনিফিকেশন পেলাম, অ্যালিটারেশন পেলাম, আর একটা পেলাম সিনেকডকি। ওকে, পার্ট ফর দ্য হোল। তাহলে এখানে সেটা পাচ্ছি। তাহলে উনি ওনার বাবার আশ্রয়ে যেমন ছিলেন, ভাবনাহীন জীবন, আনন্দের জীবন, সেই জীবনে যেন উনি কল্পনায় ফিরে গেলেন। এবং সেই যে ওনার বাবার যে বাড়ি ছিল, বাবার আন্ডারে প্রোটেকশনে যখন ছিলেন, বাবার কেয়ারে যখন ছিলেন, তখন ওনাদের একটা হল ঘর ছিল। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তার মানে একটা স্পেসিফিক একটা ফিচার বলছেন সেই বাড়িটার, যে পুরো একটা বড় হল ঘর ছিল। হল ঘরের পাশে একটা দরজা ছিল, সেই দরজায় হয়তো দাঁড়িয়ে বা দরজার মাধ্যমে উনি হয়তো বাইরের দৃশ্য দেখতেন, যেমনটা উনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই কথা ওনার মনে পড়ছে। অলরাইট, এবারে চলে আসি কোয়াড্রেন্ট 3। কোয়াড্রেন্ট 3-তে উনি আবার কিন্তু বর্তমানে ফিরে এসছেন। এটা কিন্তু রোমান্টিক পোয়েটদের সঙ্গে প্রায় দেখা যায়, তাদের কবিতার মধ্যে এটা পাওয়া যায়। এটাও কিন্তু প্রেজেন্ট। কি বলছেন? আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল। তাহলে আজকের যে দিনটা, উনি সারাদিনের মোটামুটি বর্ণনা দিলেন খানিকটা, এবং দিনের শেষের দিকে উনি গিয়ে কি বলছেন? যে এইবার সন্ধে নামছে। এই সন্ধে যখন নামছে, পুরো দিনটা আজকে কিন্তু ক্লাউডি, ওভারকাস্ট। আর এই ওভারকাস্ট বা ক্লাউডি দিন কেন? আফটার এ ডে অফ রেইন। তাহলে সারাদিন মোটামুটি বৃষ্টি ঝরেছে, আমরা সেটা প্রথম কোয়ার্টারে পেয়ে গেছি। তো বৃষ্টি ঝরার পরে বৃষ্টি এবারে বন্ধ হয়েছে, ফলে চারিদিকটা এখনও ক্লাউডি বা ওভারকাস্ট, এবং সন্ধে নামছে। সন্ধ্যের সময় উনি এই দৃশ্যটা বর্ণনা দিচ্ছেন। এবারে বলছেন ব্লু মিস্ট। হঠাৎ করে মিস্ট আমরা দেখতে পাই যে, বা জানি যে মিস্ট হচ্ছে ইউজুয়ালি হোয়াইট বা হোয়াইটিশ। সেই হোয়াইটিশ মিস্টকে উনি এবারে কেন ব্লু মিস্ট বলছেন? ব্লু কোত্থেকে এলো? কারণ হোয়াইট আর ব্লু তো কন্ট্রারি কালার। ব্লু বলছেন তার কারণ একটাই, যে মিস্ট সেটা যে পাহাড়, সেই পাহাড়গুলোর চারিদিকে ঘিরে আছে, তাহলে সেগুলো সাদা বা হোয়াইটিশ, সাদাটে। আর এই যে সাদা মিস্ট পাহাড়ের চারিদিকে বা উপরে ঘিরে আছে, তার পেছনে রয়েছে নীল আকাশ। ক্লাউডি বা ওভারকাস্ট হওয়া সত্ত্বেও আস্তে আস্তে দিনটা পরিষ্কার হয়ে আসছে। এই পেছনের যে নীল আকাশ, নীল আকাশের একটা আভা সাদার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, ফলে সেই নীল রংটা কিন্তু এই মিস্টটাকে রাঙিয়ে তুলেছে। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিস্টটাকে ব্লু বলা হচ্ছে। কি বলছেন? ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার। তাহলে প্লুরাল। এবারে ভার্ব আসছে পল। পল কথাটা দুটোভাবে মানে হয় এখানে। ভার্ব নাউন হলে মানে হচ্ছে একটা হোয়াইট কাভারিং, একটা যেন সাদা চাদর। আর ভার্ব হলে কাভার, হোয়াইট কাভারিং আর একটা হোয়াইট কাভার যদি ভার্ব হয়, এখানে ভার্ব হিসেবে আসছে। অ্যান্ড ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল। এই মিস্টটা গ্রীষ্মের, এটা গ্রীষ্মকাল। তাহলে খেয়াল করতে হবে কোন সিজনের বর্ণনা দিচ্ছেন উনি। তাহলে সামারের এই যে মিস্ট,
সেটাকে উনি সুইট বলছেন, কারণ এই দৃশ্য, এই মিস্ট ওনাকে তার অতীতকালের কথা মনে করিয়ে দিচ্ছে। উনি সেটাকে ব্লু মিস্ট বলছেন। পল করছে মানে কাভার করে দিচ্ছে বা ঢেকে দিচ্ছে। কাদের ঢেকে দিচ্ছে? এই সন্ধ্যেবেলায় যখন ইভিনিং ফল করছে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, তার মানে এখানে যে মাউন্টেন চেইন বলা হচ্ছে, তার মানে এখানে একটা মাউন্টেন নয়, অনেক পাহাড়। সেই পাহাড়গুলো আছে দিগন্ত রেখায়, দূর থেকে উনি দেখতে পাচ্ছেন। সেগুলো চারিদিকে যে ব্লু মিস্ট, সেই মিস্ট এই পাহাড়গুলোকে ঢেকে দিচ্ছে। যদিও এখন আলো কমে আসছে, উনি সেগুলোকে আগের মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন না। পল মনে হচ্ছে কাভার করে দেওয়া একটা সাদা চাদর দিয়ে বা কোনো রকম চাদর দিয়ে বা আবরণ দিয়ে। এবারে চলে আসি ফোর্থ কোয়াট্রেন। ফোর্থ কোয়াট্রেনে কি বলা হচ্ছে? এবার কনক্লুড করার পালা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, একদম রিয়েলিস্টিক ডেসক্রিপশন দিচ্ছেন। ন্যাচারালিজম, একে বলে ন্যাচারালিজম, বাস্তবসম্মত একটা প্রাকৃতিক বর্ণনা। দ্য ড্যাম্প, তার মানে সারাদিন বৃষ্টি হওয়ার পরে এখন যদিও বৃষ্টি ধরেছে, খানিকটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, বাতাসে একটা ড্যাম্প বা ময়েশ্চার এখনো ভেসে বেড়াচ্ছে। ড্যাম্প মানে ময়েশ্চার। তাহলে এই ময়েশ্চারটা ড্যাম্প বলছে, সেটা স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। তাহলে এই ময়েশ্চারটা আমরা জানি যখন বাতাস স্যাচুরেশন হয়ে যায়, ছোট ছোট জলকণা, টাইনি পার্টিকেলস, জলের যে ছোট ছোট কণা, সেগুলো আস্তে আস্তে কোথায়? পাতার উপরে, ঘাসের ডগার উপরে জমতে থাকে। উনি সেটা বর্ণনা দিচ্ছেন। তাহলে দ্য ড্যাম্প মানে ময়েশ্চার টাইনি পার্টিকেলস ফর্মে স্ট্যান্ড করছে, মানে ডিপোজিট করছে। জমছে কোথায়? ঘাসের লম্বা সবুজ যে ব্লেড মানে ডগা, তার উপরে। কেমন দেখাচ্ছে সেগুলোকে? অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। তাহলে এখানে একটা সুন্দর এক্সপ্রেশন থেকে এক্সপ্লেন করি। তাহলে এই যে যে টাইনি ড্রপলেটস, ওয়াটার ড্রপলেটস বা পার্টিকেলস, সেগুলো যখন জমা হচ্ছে ঘাসের ডগার উপরে, সেগুলো আস্তে 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 বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। সেগুলোকে দেখে মনে হচ্ছে যেন সকালবেলার টিয়ার্স, মানে মর্নিং টিয়ার্স। মানে কি? আমরা এটা বুঝতে খুব কঠিন কারোর হবে না। টিয়ার্স মানে হচ্ছে কান্না। তাহলে এখানে মর্নিং টিয়ার্স মানে ডিউ ড্রপস। সকালবেলায় যেমন ডিউ ড্রপস দেখা যায়, ঠিক সেরকম বিন্দু বিন্দু আকারে এই যে জলকণা, সেগুলো জমা হচ্ছে ঘাসের ডগার উপরে, দেখতে একই রকম। তার মানে এই যে সেকেন্ড লাইন ফোর্থ কোয়াট্রেইনে, এখানেও কিন্তু একটা সুন্দর কম্পারিজন পাচ্ছি। কিসের কম্পারিজন? এই টাইনি যে ওয়াটার ড্রপলেটস, তার সঙ্গে ডিউ ড্রপসের তুলনা করা হলো। এটার মতো এটাই। তাহলে সেটা করতে গিয়ে উনি সরাসরি বলছেন অ্যাজ। এই অ্যাজ ব্যবহার করা যেহেতু হয়েছে, এটা ডিরেক্ট কম্প্যারিজন। এই ডিরেক্ট কম্প্যারিজন যেহেতু দুটো জিনিসের মধ্যে হলো, একে কবিতায় বা লিটারি ডিভাইসে কি বলা হয়? সিমিলি, SIMILE। তাহলে আরেকটা পেলাম ভীষণ ইম্পর্টেন্ট, সিমিলি, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা একটা পেয়েছি সেনেকডকি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কবিতায় প্রায়ই দেখা যায়। বেশ, লাস্ট দুটো লাইন, অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস। ফলে উনি কি করছেন? যখন সন্ধে ঘনিয়ে আসছে, রাত নামছে, ওনার মধ্যেও যেন একটা মনটা আস্তে আস্তে ভারাক্রান্ত হয়ে উঠল এবং এবারে শরীর যেন ঘুমের দেশে চলে যাবে। তাই জন্য ড্রিমি, ড্রিমি মানে কি? ড্রিমি মানে এখানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, তার মানে উনি একটা প্যাসিভ একটা ওয়ার্ল্ডে উনি প্রবেশ করছেন, কিন্তু উনি সেই ব্যাপারটাকে প্রকাশ করছেন সেন্ট, মানে চারিদিকে বৃষ্টি হওয়ার ফলে পাতার গন্ধ, ঘাসের গন্ধ, মাটির যে গন্ধ, সেই যে বিভিন্ন রকমের গন্ধ, সেই গন্ধগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে, সেগুলো হচ্ছে ড্রিমি। যেন সেগুলো একটা জাস্ট একটা ঘোর বা তন্দ্রার মধ্যে আছে, তাকে বলা হয় ট্রান্স, একটা ঘোরের মধ্যে আছে। তাহলে এই যে ড্রিমি একটা সেন্স বা অনেকগুলো সেন্স, প্লুরাল বলা হচ্ছে, অফ ফ্র্যাগ্রেন্স। খেয়াল করো, সেন্ট এবং ফ্র্যাগ্রেন্সের একই মানে, তার মানে একই কথা বা একই আইডিয়া দুটো সিনোনিমাস ওয়ার্ডের মধ্যে কেন প্রকাশ করা হলো? এটা স্পেসিফিক ফোকাসের জন্য বা পুরো আইডিয়াটাকে আরো হাইটেন করার জন্য, আরো ইন্টেন্সিফাই করার জন্য। তাহলে ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস,
তাহলে এখানে এই যে ড্রিমি সেন্স বা সেন্স, এটাও কিন্তু এখানে পার্সনিফাইড হলো। আবার পার্সনিফিকেশন এক্সাম্পল পেলাম, দ্যাট ব্রিথ। এবারে এই যে সেন্স প্লুরাল, তারই ভার্ব এটা, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, এবং এটা আরো কি করছে, ব্রিথ মানে হচ্ছে এখানে ভার্ব, ব্রিথ মানে হচ্ছে ইন্ডিকেটস। ওকে, সেটা ইন্ডিকেট দিচ্ছে কিসের, অন্যান্য বছরগুলোর দিকে, আগামী দিনের বছরের দিকে, যে আগামী দিনেও কিন্তু এরকম দৃশ্য, এরকম গন্ধ পাওয়া যাবে একই পরিস্থিতিতে। তাহলে এখানেও আর একটা লিটারি ডিভাইস আমরা পাবো, সেটা হচ্ছে একই ওয়ার্ড বা একই আইডিয়া যদি আমরা দুটো সিনোনিমাস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসি, সেন্ট বললাম, আবার বলছি ফ্র্যাগ্রেন্স, দরকার ছিল না, জোরদার জন্য করা হয়েছে। এই লিটারি ডিভাইসের নাম হচ্ছে টটোলজি, TAUTOLOGY। তাহলে দেখো কতগুলো লিটারি ডিভাইস আমরা পেলাম। এইগুলো যদি আমরা ঠিকঠাক করে বুঝতে পারি, তাহলে আনসার লেখার সময় আমাদের আনসার অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক হবে, এনরিচড হবে, এবং কবিতার অ্যাকচুয়াল মানে আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো এবং লেখার মধ্যে সেটা ফুটিয়ে তুলতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে কবিতাটার সারমর্ম, এবং লিটারি ডিভাইসগুলো তোমরা ভালো করে বুঝে নাও, রিপিট করো এবং রিভাইজ করো। ওকে, তাহলে এইভাবে তোমরা যদি কবিতা পড়তে পারো বা অ্যানালিসিস শিখতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনার্স লেভেলের অনেকগুলো জিনিস জানা হয়ে যাবে। তাহলে সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ডের সঙ্গে তোমাদের কম্পিটিশনে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। অলরাইট, তো দেখে থাকো ইংলিশ ভায়া বাংলা, তোমাদের জন্য এই চ্যানেল ডেডিকেটেড, এবং এরপরে গ্রামাটিক্যাল অনেক টপিকস, রাইটিং স্কিল, সেগুলো নিয়ে আসবো। জাস্ট ফলো করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমার আরও একটা চ্যানেল থাকছে ইংলিশে, প্রেসাইজ ইংলিশ, তোমরা চাইলে সেই চ্যানেলটাও ফলো করতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখানে পুরো ডেসক্রিপশন, পুরো অ্যানালিসিস আমি ইংলিশ ভার্সানে করে এসেছি। এবং বলে রাখি যে ইংলিশ শিখতে গেলে কিন্তু পুরো ব্যাপারটা ইংলিশেই বোঝা উচিত। বাংলায় আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি, সেটা ইনিশিয়ালি অনেকের জন্য হেল্পফুল হবে, কিন্তু পরবর্তীকালে আমি চাইবো যে তোমরা সবাই ইংলিশে পুরো ব্যাপারটা জানো। ফলে আমার অন্য চ্যানেলটা তোমরা একবার দেখে নাও, সেখানকার যে কন্টেন্টগুলো আছে সেগুলো তোমাদের ভালো লাগে কিনা বা তোমরা বুঝতে পারো কিনা। অলরাইট, so get better day by day every day so that you can ultimately become efficient enough and you can serve yourself by serving your motherland. All right, so I'll be back with many more videos for you in future. Keep watching and of course take care.